অনেক ধন্যবাদ অরিন চ্যাটার্জি এবং সোহম মালকে। এখন আবৃত্তি পরিবেশন করতে আসছে শিশু ভবনের ছাত্রী শ্রীময়ী ভট্টাচার্য। খুব সুন্দর, অনেক আদর ছোট্ট শ্রীমণিকে। শুধু আমরা তো ঠিক এরকমই দেখছি, কিন্তু নেপথ্যে যে আরো ওই লাল রঙটি আমাদের আড়ালে থেকে গেছে, যে রক্তের বিন্দুতে আস্তে 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 আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই রক্ত ঝরানো দিনগুলোর কথা আজকে স্মরণ করার সময় এসেছে। সেই অবধ শিশু সেই লাল রঙটি দেখতে পেয়েছিল। এখন নৃত্য পরিবেশন করবে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রী মনীষা মুখোপাধ্যায়। নৃত্য মনীষা মুখোপাধ্যায়।
খুব সুন্দর। আদ্রিতা তার সঙ্গীতের মধ্য দিয়ে দেশ বন্দনা করে গেল। সত্যি আমরা গর্বিত, আমরা ভারতবাসী, ভারতবর্ষে জন্মেছি। পৃথিবীর বহু দেশের মানুষ তারা ঈর্ষা করে আমাদের এই বৈচিত্র্যের মধ্যে এত ঐক্যের জন্য, আমাদের আত্মীয়তার বন্ধন এত দৃঢ় হওয়ার জন্য। সেই কথাই শুনিয়ে গেল আদ্রিতা তার সঙ্গীতের মধ্য দিয়ে। এখন নৃত্য পরিবেশন করবে শ্রদ্ধা চক্রবর্তী, পাঠশালার ছাত্রী। নৃত্য শ্রদ্ধা চক্রবর্তী। যে দিবসগুলো আমরা উদযাপন করি, এটা নিঃসন্দেহে কোনো একটা পাড়ার অনুষ্ঠান নয়। এটার মধ্য দিয়ে আমরা কিছু বার্তা দিতে চাই ছাত্রছাত্রীদের মধ্যে, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে কিছু মেসেজ পাঠাতে চাই। সুতরাং এমন পরিবেশন এখানে হবে যার মধ্য দিয়ে কিন্তু যেন আশ্রমের লক্ষ্য, আমাদের লক্ষ্য পূরিত হয়, এটা সবসময় নজর রাখবেন। এখন বক্তব্য রাখতে আসছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অনমিত্র চট্টোপাধ্যায়। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, যাকে আমরা ইংরেজিতে বলি রিপাবলিক ডে। আজকের দিনের তাৎপর্য নিয়ে বলতে আসছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নমস্কার। আজকে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মহারাজবৃন্দ এবং বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমন্ত্রণ জানাই এবং উপস্থিত আমার দাদা
এবং সহপাঠী এবং যারা ভাই বোন রয়েছে তাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের দিনে 1950 সালে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি একটা কাগজে সই করেছিলেন। এই কাগজটা হলো সংবিধানের উপপ্রমাণিকা। সেখানে তিনি সই করে এটা প্রমাণ করেছিলেন যে যে সমস্ত অধিকারগুলি ভারতের নাগরিকেরা দাবি করেছিল এবং যে সমস্ত কর্তব্যগুলি ভারতের তৎকালীন রাষ্ট্রনায়করা স্বীকার করেছিল, সেই সমস্ত কর্তব্য, সেই সমস্ত দাবিগুলিকে এবং কর্তব্যগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই কাগজটিকে আমরা সংবিধান বলি এবং সেই সংবিধানের স্বীকৃতি দিবস হিসেবে আজকের দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবং ইংরেজিতে সেই দিন থেকে ভারত একটি ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক হিসেবে বিশ্বের মাঝে স্বীকৃত হয়। এই রিপাবলিক শব্দটির উচ্চ সন্ধান করতে গিয়ে আমি দেখতে পেয়েছি যে শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ রেস পাবলিকা থেকে। শব্দটার অর্থ যা বস্তু মানুষের, মানে সাধারণ মানুষের, মানে যে সমস্ত অধিকারগুলি সাধারণ মানুষের রয়েছে। এই রিপাবলিকের প্রথম সর্বাঙ্গ সংজ্ঞা দেয় যা বদিন বলে একজন ফরাসি রাজনৈতিক রাজনৈতিক তার 6 বুকস অফ কমনওয়েলথ নামক বই। বইটা প্রকাশিত হয়েছিল 1576 সালে। মানে শব্দটার উৎস এতদিন আগে। তার পরবর্তীতে তার রিপাবলিক বলে একটা বই লিখেছিলেন এবং এই বইয়ের মাধ্যমে শব্দটাকে সারা বিশ্বে চাউল হয়ে যায় এবং এই শব্দটার মানেটা আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করি। কিন্তু আজকে সাম্প্রতিককালে একটা প্রশ্ন হচ্ছে প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্যটা। আমি প্রধানত এই বিষয়টা এবং প্রজাতন্ত্রকে আমরা নাগরিকতন্ত্র কেন বলি না, সেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, প্রজাতন্ত্র মানে আমাদের শব্দটার মধ্যে প্রজা কথাটা লুকিয়ে আছে। প্রজা মানে একদম সাধারণ যারা একটা দেশে বা একটা ভূখণ্ডে বাস করেন, যারা সেই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে মেনে চলে এবং সেই দেশের প্রশাসনের মধ্যে বিলং করে। কিন্তু একজন প্রজা নাগরিক কখন হয়ে ওঠে? যখন সেই প্রজাটা নিজের কর্তব্য, নিজের অধিকার এবং যখন সেই প্রজা তার রাষ্ট্রনায়কদের কর্তব্য, তার রাষ্ট্রনায়কদের অধিকার সম্পর্কে ওয়াকিব হবে। কিন্তু আমরা যদি একটু বুঝে দেখি যে ভারতের নাগরিকরা সবাই কি সংবিধানের সমস্ত অধিকার সম্পর্কে জানে? সমস্ত না, একটা অধিকার সম্পর্কে জানে। আমার মনে হয় জানে না, কেননা জানলে এমন কিছু ঘটনা আমাদের দেশে সাম্প্রতিককালে ঘটেছে, সাম্প্রতিককালে কেন অনেক আগে থেকেই ঘটছে, সেই ঘটনাগুলো ঘটত না। এবার তাহলে সমাধান কোথায়? এই সমাধান হচ্ছে আমাদের সংবিধান সম্পর্কে প্রাথমিক পাঠ, সেই প্রাথমিক পাঠটা আমাদের নিতে হবে। কিন্তু এই প্রাথমিক পাঠ নিতে গেলে এটা বলে গেলে চলবে না সংবিধান মানে শুধু আমার নিজের অধিকার ফলানো। সংবিধান আমাকে এই স্বীকৃতি দেয় যে সরকার আমাকে নির্দিষ্ট নিয়মানুতান্ত্রিকভাবে শাসন করবে এবং গণতন্ত্র মানে এমন একটা প্রতিনিধিমূলক ব্যবস্থা, যে প্রতিনিধিমূলক ব্যবস্থায় জনগণ, অর্থাৎ একটা নির্দিষ্ট দেশের জনগণ, একটা নির্দিষ্ট দেশের যারা শাসনের দাবিদার হবে তাদের মধ্যে নির্দিষ্ট প্রতিনিধিকে বেছে নেবেন, যেই প্রতিনিধি যে সমস্ত নিয়ম কানুনগুলি চালু করবেন সেগুলো তাকে মেনে নিতে হবে। কেন না, সে তার নিজে সেই প্রতিনিধিকে নির্বাচন করেছেন। কিন্তু এই ব্যাপারটাকে শুধুমাত্র ভোট এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আবদ্ধ করে ফেলেছি, যেটা আমার মনে হয় যেটা আমাদের অপরাধ। কিন্তু আজকের দিনে এই গণতন্ত্রে আমাদের মূল যে অঙ্গীকারগুলো আমরা স্বীকার করে নিয়েছিলাম অনেকদিন আগে, প্রথম থেকে সেগুলো মানা হলেও আজকে সেগুলো মানা হচ্ছে না, বা মানা হলেও আমরা সে ব্যাপারগুলো বুঝছি না। কিরকম? আমাদের দেশে সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? 3.5 কেজি গোমাংস নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেরা ট্রেনে করে লুকিয়ে যাচ্ছিল। কিছু প্রশাসনিক কর্তারা সেটাকে ধরে তাদের পিটিয়ে মেরে ফেলে। আরেকটা ঘটনা কি? 350 কেজি আড়কে সেনাবাহিনী যাওয়ার রাস্তার পাশে রাখা ছিল, কিন্তু প্রশাসন সেটাকে ডিটারমাইন করতে পারেনি। তখন কি কোনো জনগণ দাবি করেছিল 350 কেজি আরডিএক্স যেখানে রাখা ছিল সেখানে তোমরা ডিটারমাইন করতে পারো কি আমি তোমাদের পিছিয়ে মারবো? কোনো জনগণ দাবি করেনি, কিন্তু এই দাবি তোলা উচিত ছিল। আরেকটা ঘটনার কথা বলি। এই ঘটনাটা বেশ কিছুদিন আগে ঘটছে, না এইরকম আমি এই ঘটনার কথা উল্লেখ করছি না, কিন্তু এরকম বেশ কিছু ঘটনা চারিদিকে ঘটে চলে। কিন্তু এই ঘটনাগুলোর প্রতিবাদে জনগণের যতটুকু প্রতিবাদ হওয়া দরকার ততটুকু প্রতিবাদ হয় না, কারণ তারা সেই বিষয়টাকে ওয়াকিব হয়। তারা সবসময় ভাবে আমার উপর যে চাকরি দেওয়া হচ্ছে খারাপ না, তারা এটা ভাবে যে আমাকে যারা শাসন করছে তারা খারাপ, আমার উপর যে চাকরি দেওয়া হচ্ছে তারা সবসময় খারাপ। কিন্তু তার মানে সরকার আমাকে বলে 70% রাস্তা বেরোতে, কারণ সেটা না বেরোলে আমি মরে যেতে পারি। সরকার আমাকে বলে মাস্ক পড়তে, কারণ সেটা না করলে আমি মরে যেতে পারি। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। সঙ্গে সংবিধান সরাসরি মাস্ক পড়ার সঙ্গে সংবিধানের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা পরোক্ষ সম্পর্ক সবসময় সব কিছুর সঙ্গে সংবিধানে থেকে যায়। এবার যে কথাটা বলছিলাম যে গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে মূলগত পার্থক্য কোথায়?
প্রজাতন্ত্র একজন জনগণকে অধিকার দেয় সেই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমরা যদি একটু তৈরি ভাবি, 1953 সালে প্রথম সংবিধানের সংস্কার করা হয়। সেই সংস্কার করেছিল সুপ্রিম কোর্টের 13 জন বেঞ্চের তৈরি বিচারপতির দল। সেই বিচারপতির দল সেই সংবিধানের সংস্কারের আগে একবার কাউকে জিজ্ঞাসা করেছিল, তোমার জনগণকে এই সংবিধানটা যদি এই সংস্কারটা আমি করি তাহলে কি তোমাদের কোনো অসুবিধা অথবা তোমাদেরকে কোনো সুবিধা হবে? কেউ জিজ্ঞেস করেনি। সাম্প্রতিককালে 2020 সালে ভারতের ভূখণ্ডে একটি ভয়ানক পরিবর্তন, 2020 এবং 2020 সালে ভারতের ভূখণ্ডের মধ্যে ভারতের রাজনৈতিক সীমানা সংক্রান্ত বিষয়ে দুটি ভয়ানক পরিবর্তন আনা হয়। এই দুটি পরিবর্তনের মাঝে কোনো জনগণকে জিজ্ঞাসা করা হয়নি যে তারা সেই পরিবর্তনে তারা উপস্থিত হবে না অবস্থিত হবে। এই জিনিসগুলো আমাদের দেশে হচ্ছে এবং হ্যাঁ, তার পরবর্তীতে অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা ঠিক। কিন্তু জনগণের সর্বতভাবে যে প্রতিবাদ প্রক্রিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং কালকে আনন্দবাজারের উত্তর সম্পাদকীয়দের একজন লিখেছেন, এবং উত্তর সম্পাদকীয় তোরা নাম বলে না, কে লিখেছেন বুঝতে পারা যায় না। তিনি লিখছেন যে স্কুল স্তর থেকে সংবিধান সংক্রান্ত পাঠ্যক্রমে শুরু হলে হয়তো এই সমস্যাটার কিছুটা সমাধান হবে। হয়তো মানুষ বুঝতে পারবে তাদের অধিকার কতটুকু, সরকারের কর্তব্য কতটুকু। তো আমি আজকে শুধুমাত্র সেই জিনিসটাই বলবো যে স্কুল স্তরে যদি সংবিধান পাঠের প্রক্রিয়া চালু করা যায় তাহলে হয়তো এই সমস্যাগুলো সমাধান হতে পারে। আর আরেকটা জিনিস যে আমরা কিন্তু অনেক সময় জানতেও চাই না যে কোথায় কোথায় কি হচ্ছে বা কোথায় কোথায় কতটা হচ্ছে বা কি ঘটনা হচ্ছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে আমার প্রতিক্রিয়া কি হওয়া উচিত। এখানে একটা বিবেকানন্দের কথা আমি বলতে বাধ্য হবো যে বিবেকানন্দ অনেক কথা বলেছিলেন যে কারা কারা ভারতবর্ষের সারা পৃথিবীর ভাই। তিনি বলেছিলেন মুসলিম একই দরিদ্র সবাই তার ভাই। তিনি একটা কথা বলে যাননি, তাহলে মূর্খ ভারতবাসী কারোর ভাই নয়, অলস ভারতবাসী কারোর ভাই নয়। সুতরাং সেই ব্যাপারটাকে আমাদের মনে রাখতে হবে, আমাদের শিক্ষা থেকে এগিয়ে চলতে হবে, আমাদের চেতনা আনতে হবে। আমরা যে সমস্ত মনীষীদের জন্মদিবস পালন করি আমাদের এখানে, আমাদের বিদ্যালয়ের বাইরে প্ল্যাটফর্মে বা অন্য জায়গাগুলোতে যাদের জন্মদিবস পালন করি, যাদের জন্মদিনে কথা বলি, যাদের জন্মদিনে গান গাই, তাদের কথাগুলোকে যদি একটু মাথায় রাখি, তাদের কথাগুলোকে যদি একটু অনুধাবন করার চেষ্টা করি, তবে মনে হয় এই সমস্যার বেশ কিছু সমাধান হবে। শুধুমাত্র সংবিধান পাঠ দ্বারা হবে না, সেই কাজগুলো দ্বারাও হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনমিত্রকে। আজকে প্রজাতন্ত্র দিবস কি সে সম্পর্কে উন্মুখ করে বলার চেষ্টা করেছে। আমি একটা কথাই বলে দিই, প্রজাতন্ত্র মানে হচ্ছে রাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া, এবং রাষ্ট্রের যিনি প্রধান অর্থাৎ আমাদের দেশে যে পোস্টটা হোল্ড করছেন রাষ্ট্রপতি, তিনি বংশানুক্রমিকভাবে নিযুক্ত বা নির্বাচিত হবেন না, তিনি জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। বরং যখন ব্রিটিশ রাজ ছিল, আজকে চার্লস, কালকে দ্বিতীয় চার্লস, তার তৃতীয় চার্লস পরপর বংশানুক্রমিকভাবেই চলে এসেছে। কিন্তু আমরা দেখেছি প্রথমে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এখন রামনাথ কোবিন্দ, তারা একই বংশের নন। প্রজাতন্ত্রের এটা একটা বড় অর্থ। এখন আবৃত্তি সৃজন সরকার, বিবেকানন্দ বিদ্যাবাড়ি। আজ 26শে জানুয়ারি ভারতবর্ষের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। আজকে আমার নিবেদন পল 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 সবে কবি অতুল প্রসাদ সেন। পল 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 সবে শত বীণা বেণুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে
পুরাতন এ পূরবে আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরে তিন দিক নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাণী। প্রতি প্রান্তর প্রতি গুহাবর প্রতি জনপদ তীর্থ অগণর কহিছে গৌরব কাহিনী। বিদুষী মৈত্রেয়ী খরালি রাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী বহুবীর বালা বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা, নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। কুলি ধর্ম দেশ জাতি অভিমান ৩০ কোটি দেহ হবে এক প্রাণ এক জাতি প্রেম বন্ধনে। মোদের দেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে। আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার্য গিরি বনবাসী, এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী, বিরহে মায়ের চরণে। এসো অবনত এসো হে শিক্ষিত, পরভূত ব্রতে হইয়া দীক্ষিত, বিরহে মায়ের চরণে। এসো হে হিন্দু এসো মুসলমান, এসো হে পার্সি বৌদ্ধ খ্রিস্টান, বিরহে মায়ের চরণে। নমস্কার। ধন্যবাদ শ্রীরামকে। যখন যেটুকুন কালো মেঘ দেখতে পাই সবই সাময়িক। আমাদের হতাশ হলে চলবে না। সবাই মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক সন্ন্যাসী শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে দেশের হাল ধরার জন্য। কাউকে পিছনে ফেলে রেখে আমরা দেশ করতে পারবো না। তারই একটা ইঙ্গিত হয়ে গেল সৃজন তার কবিতার মধ্য দিয়ে। এখন নৃত্য পরিবেশন করবে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রী অদ্বিতীয়া দাস। আচ্ছা, এরপরে পাঠশালার কৃষিকাজ সাধুতা প্রস্তুত থাকবে।
ধন্যবাদ। গানে, কথা, নৃত্যে সবকিছুর মধ্য দিয়ে উঠে আসে। এখন আবৃত্তি পরিবেশন করবে কৃষিতা সাধুতা পাঠশালার ছাত্রী। আচ্ছা, প্রবুদ্ধবাদ বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্র উপস্থিত থাকলে একটু হাত তুলে জানান দাও। নমস্কার। মজার কবি সুকুমার রায় ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখছি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শাস্তি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কিনে তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাংটা? বসলে তোমার মুন্ডুর ছেটে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে এমন ভয় পেও না। কৃষিকার উপস্থাপনা সত্যি ভালো। আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আমাদেরকে কিন্তু ভাবতে হবে আমরা যে উপস্থাপনগুলো এখানে করব, সব কাজ সব জায়গায় হয় না। স্থান, কাল, পাত্র বিচার বিবেচনা করেই আমাদেরকে কিন্তু পদক্ষেপ নিতে হয়। আমি কোনো বাচ্চার কোনো ত্রুটি দেখবো না। যে সমস্ত বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাস্টারমশাই দিদিমণিরা আছেন এবং অন্যান্য অভিভাবিকাবৃন্দ, তারা কিন্তু এই কথাগুলো একটু মাথায় রেখে সিদ্ধান্তগুলো যদি নেন, তাহলে দেখবেন এই বিদ্যালয়, এ দেশ সত্যি সেই উন্নতির শিখরে পৌঁছবে। এখন সঙ্গীত পরিবেশন করবে জ্যোতির্ময় লাহিড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তবলায় সঙ্গত করবে শোভন পাল। এরপরে পাঠশালার ছাত্র অর্চিষ্মান রায়। আসলে বিদ্যালয়টা বন্ধ তো, যার জন্য আমাদের এরকম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমরা সূত্রে নেব, আমরা আমাদের ভুল ত্রুটি যা হবে আমরা সূত্রে নেব, এই অঙ্গীকার আমাদের রইল।
অর্চিষ্মান রায়ের জ্যোতির্ময় রায়ের সঙ্গীতের পর এখন আবৃত্তি পরিবেশন করতে আসছে অর্চিষ্মান রায়। নমস্কার। উপস্থিত সকল মহারাজ ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদের প্রণাম জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি। খুবুর খোলা অন্যরা সকলরা তেরে শিশি ভাঙল বলি খুবুর করে রাগ কর তোমরা ধীশর বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল রেল ঘুড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব ভাগাভাগির ভাঙাভাঙি চলছে যেন হরির লুট তার বেলা তেরে শিশি ভাঙল বলি খুবুর করে রাগ করো তোমরা যেসব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা। নমস্কার। সত্যি যত দোষ ছোটদের, বড়দের কোনো দোষ নেই। এখন নৃত্য পরিবেশন করবে সৃষ্টি পাঠক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রী। নৃত্য সৃষ্টি পাঠক। অ্যাড হয়ে দিদি করে দিয়েছি অ্যাড ফ্রি ভার্সানেই চলছে, অ্যাড ফ্রিতে চলছে। আচ্ছা, এরপর নারায়ণ চ্যাটার্জি প্রস্তুত থাকবে। Vande Mataram
খুব সংক্ষিপ্ত কিন্তু ক্ষুদ্র নয়, অনেক বড়। এখন বক্তব্য নারায়ণ চ্যাটার্জি। আজকের দিনের তাৎপর্য এ নিয়ে বলতে আসছে ছাত্রাবাসের ছাত্র নারায়ণ চ্যাটার্জি। অতি সংক্ষেপে আজকের দিনের তাৎপর্য তুলে ধরবে নারায়ণ চ্যাটার্জি। স্বাধীনতা বাখানটা শিখতে গেলে লাগে আমাদের একটুখানি পড়ি, কিন্তু স্বাধীনতা অর্জন করতে লাগে রক্ত, ঘাম আর কয়েকশো বছরের লড়াই। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। স্বাধীনতার কার্য সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের সংসদে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতীয় স্বাধীনতা আইন পাশের মাধ্যমে। এরপর ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ নেশনের অন্তর্গত দুটি রাষ্ট্র গড়ে ওঠে, ভারত এবং পাকিস্তান। দেশ স্বাধীন হলেও প্রধানমন্ত্রী হিসেবে তখনও বর্তমান ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেন রয়েছে জেনারেল হিসেবে। এরপর ভারত স্বাধীন হলেও ভারতের আইন কানুন ঠিক পরিচালনার জন্য সংবিধান তখনও রচিত হয়নি। ব্রিটেন ভারত শাসন আইনকে কিছুটা রদবদল ঘটিয়ে শাসন কার্য পরিচালনার কাজ চলছে। এমন অবস্থায় 1947 সালের আগস্ট মাসে একটি ড্রাফটিং কমিটি গঠিত হয় এবং ওই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তাকেই আধুনিক ভারতের সংবিধানের স্রষ্টা বলে বিবেচনা করা হয়। দীর্ঘ সময় ধরে এই ড্রাফটিং কমিটি ভারতের স্থায়ী সংবিধান রচনার জন্য খসড়া তৈরির কাজ চালায় এবং এই খসড়া তৈরির জন্য গণপরিষদ মোট 66 বার অধিবেশন ডাকে। দীর্ঘ অবসানের পর, বিশাল বিতর্ক এবং কিছুটা সংশোধনের পর ভারতের স্থায়ী সংবিধান রচিত হয়। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এর ঠিক দুদিন আগে অর্থাৎ 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের 308 জন সাংসদের দ্বারা একটা নথিপত্রে সই হয়। ওটাই হচ্ছে সংবিধানের আসল খসড়া। ওটায় দুটো কপি ছিল, একটা হচ্ছে ইংলিশ ভার্সন এবং অন্যটা হচ্ছে হিন্দি ভার্সন। এবার যেহেতু 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছে, তাই ওই দিন থেকেই ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে বিবেচনা করার জন্য মোটেই কিন্তু তারিখ ছিল না। এর ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে। তখন লাহোর ভারতের দখলে। সালটা সম্ভবত 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর মাঝরাত জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি জানিয়ে সর্বপ্রথম ভারতে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। এরপর থেকেই ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করার জন্য দাবি উঠেছিল। কিন্তু দেশ স্বাধীন হয় 1947 সালে। 30শে জানুয়ারি 1947 সাল, প্রায় 17 বছর কেটে গেছে। এই 17 বছর ওই দিনটি অর্থাৎ 26শে জানুয়ারি দিনটিকে ভারতের পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়ে আসছে। কিন্তু এরপর ওই 26শে জানুয়ারি দিনটি স্মরণীয় করে রাখার জন্য ভারতের সংবিধান 26শে জানুয়ারি কার্যকর করা হয় এবং এর ফলে গণতান্ত্রিক এক নতুন গড়ে ওঠে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হল ভারতীয় সংবিধান সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক। এটি সার্বভৌম দেশগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। তাই আজকের প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং যে মহান বিপ্লবীদের জন্য আজ এই দিনটা আমরা পালন করতে পারছি তাদের চিরন্তরে আন্তরিক প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নারায়ণ অতি সংক্ষেপে 26শে জানুয়ারির ঐতিহাসিক
তাৎপর্য এবং প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরল। এখন সঙ্গে পরিবেশন করবে নিম্নগুণী ইংরাজি বিদ্যালয়ের ছাত্র সান্নিধ্য রায়। সান্নিধ্য রায় নিম্নগুণী ইংরাজি বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, এরপর অর্ক সরকার উপস্থিত আছে, আন্দোলন প্রস্তুত থাকবে। আচ্ছা, আমাদের সমাপ্তি সঙ্গীত হওয়ার পর জাতীয় স্তোত্র হবে। জাতীয় স্তোত্রের পর ছাত্রছাত্রীরা লাইন দিয়ে সারিবদ্ধভাবে তোমরা বেরোবে। আর শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সন্ন্যাসী, ব্রহ্মচারীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং সুবিধান যারা উপস্থিত আছেন একটু অপেক্ষা করবেন। একটু সামান্য চায়ের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা গ্রহণ করবেন। সান্নিধ্য তার সঙ্গীতের মধ্য দিয়ে দেশ বন্দনা করে গেল। এখন আবৃত্তি পরিবেশন করবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র
অর্ক সরকার। নমস্কার। কবিতা জন্মদিন জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ ভরে উঠত জলে। আমার ভালোবাসার কথা আমি মাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি আমার ভালোবাসার কথা? যে মাটিতে পটিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজা। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে তাদের আমরা ঘাট করে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজেদের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যোগ্যে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার। ধন্যবাদ অর্ককে। আজকের দিনের তাৎপর্য নিয়ে এবার বলতে আসছেন পাঠশালা বিভাগের প্রধান শিক্ষক শ্রী রণেন চ্যাটার্জি মহাশয়। শ্রদ্ধেয় আশ্রম সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজ, স্বামী ধীরেশানন্দ মহারাজ, অন্যান্য ব্রহ্মচারী, এখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান এবং সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও আমার স্নেহ ছাত্রছাত্রী, আজকের তাৎপর্য এতক্ষণ পর্যন্ত সবাই জেনে গেছেন বা আমরা জানি যে আজকে প্রজাতন্ত্র দিবসটা কবে সংবিধান রচনা হয়েছিল, কিভাবে হয়েছিল। আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমাদের স্নেহের ছাত্ররা এবং দেবকান্ত বাবু পরিচালনার সময় অনেক কিছু বলে দিয়েছে। আমি যেটা অল্প কথায় বলতে চাই যে আজকের দিনটা মনে রাখতে গেলে স্বামীজি নেতাজির যে আদর্শ ছিল, যে অনুপ্রেরণা ছিল, সেগুলো আমরা কতদূর যুক্তিযুক্তভাবে মানছি সেটা দেখার। আমরা যে মঞ্চে বসে আছি, এই মঞ্চের চারিপাশে তাকালে অনেক মহাপুরুষ এবং অনেক আমাদের আশীর্বাদ নেওয়া যোগ্য অনেক মহাপুরুষের ছবি আছে। ঠাকুরমা, স্বামীজি প্রত্যেকেরই আছে। কেউ চায়নি যে ভারতবর্ষের অবস্থাটা কোনোদিন অবনতি হোক। তার অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক কিছু সহিষ্ণুতা করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন এবং তার স্বাধীন হওয়ার পরে এই দেশের সংবিধান রচনা করে ভালোভাবে পরিচালনা করার পক্ষে তারা এগিয়েছিলেন। কিন্তু আজ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি প্যান্ডামিক সিচুয়েশনে বন্ধ আছে, 2 বছর ধরে ঠিক আছে, কিন্তু তারপরেও এই বন্ধের মধ্যে দিয়েও আমাদের মধ্যে যে হিংসা দেশ ছড়িয়ে যাচ্ছে, এই কারণ আপনারা করেননি। আজ আমরা একে অপরকে সহ্য করতে পারছি না, একে অপরকার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে দেশের যে আসল মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য থেকে আমরা সরে যাচ্ছি। এটা আমাদের কাছে তাদেরও কামনা ছিল না,
আগামী দিনে যারা আসবে তাদের কাছে কামনা হবে না। তাই আমাদের উচিত যে আজকের দিনে যেমন 26 জানুয়ারি পালন করছি, তেমন কালকের থেকে যেন এই দিনটা ভুলে না গিয়ে প্রকৃত দেশের জন্য যারা চেয়েছিলেন এবং যেভাবে রক্তক্ষরণ করে এগিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেক ছেলে সোনার ভারত গঠন করার জন্য যে দান তাদের, সেই দানটাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে মনে করবেন যে আমাদের দেশের প্রতি অনেক কিছু দেওয়া হয়েছে এবং দিতে পারবো। আমি প্রত্যেককে জানাই যে আজ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এবং শপথ নিতে হবে যে আগামী দিনে ভারতবর্ষ যেন অতীতের যা তাদের কামনা ছিল, যে আশা করে তারা এত কষ্ট করে আমাদের এই সোনার ভারতবর্ষ দিয়েছে, এই খণ্ড বিখণ্ড হিংসা দেশ ছড়িয়ে যাচ্ছে, এগুলোকে আমরা একত্রিত করে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আমরা প্রত্যেকের মধ্যে আনন্দ মুখরিত করে সবাই একসাথে এগিয়ে গিয়ে এই সোনার ভারতবর্ষ করব। এটাই আজকের দিনে আমাদের শপথ নিয়ে আমাদের এগিয়ে গেলেই তবেই জানবো যে আজকে 26 জানুয়ারি পালন করা আমাদের সার্থক হচ্ছে এবং আমরা আশা করি এই দিনটা আমরা এইভাবে যুক্তিযুক্তভাবে পালন করব। ধন্যবাদ। হ্যাঁ, রণেনবাবু ঠিকই বলে গেছেন, শুধু স্বাধীনতা স্বাধীনতা বলে লড়াই নয়, সেই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা এর একটাই রাস্তা। আমরা যে যেখানে আছি আমরা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে যদি আমরা আমাদের প্রত্যেকের যথাযথ দায়িত্ব পালন করি তাহলে কিন্তু কোনো রকম ত্রুটি বিচ্যুতি ঘটবে না, দেশ এগিয়ে যাবে। আমরা একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্র প্রভুত্ব দাস। সমাপ্তি সঙ্গীতের পর জাতীয় স্তোত্র হবে। শ্রদ্ধা জানাবার জন্য আমাদের যা কর্তব্য আমরা তাই করব। তারপরে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে বেরোবে। মাস্টারমশাই, দিদিমণিরা, অভিভাবক অভিভাবিকাবৃন্দ একটু এই হলে অপেক্ষা করবে। আজকে যারা যারা সঙ্গীতে অংশ নিলে তারা একটু চলে এসো, তারা নিঃসন্দেহ একটু এখানে চলে এসো মঞ্চের কাছে। প্রভুত্বকে তবলায় সঙ্গত করবে সোহম মাল, ছাত্রাবাসের ছাত্র সোহম মাল। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে দোকান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে দোকান মেলে, তাই বলে হাত ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না,
কথায় আছে শেষ ভালো যার সব ভালো। দেখুন আমরা 1.5 ঘন্টা এখানে বসেছি, প্রবন্ধ একটা সুন্দর গান শুনিয়ে গেল আমাদেরকে। প্রবন্ধ এখানে আসবে এখন জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্য আমরা যথাযথ কর্তব্য পালন করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভারত।